সারাদিনে হাড়ভাঙা খাটুনি আর তার সাথে উপরিত পাওনা হিসেবে জনগণের একগাদা গালাগাল সব মিলিয়ে এক আকাশ বিষণ্ণতা কাঁধে নিয়ে বাড়ি ফেরে ওয়াহেদ। ভেবেছিল বাড়ির চৌখাটে পা দিলেই বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু হায়, ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে যায় আরেক প্রস্থ নাটক। মা আর আর ছোট চাচি ওত পেতেই ছিলেন। ওয়াহেদকে দেখা মাত্রই তারা শুরু করলেন নালিশের পাহাড়। অভিযোগে কাঠগলায় আর কেউ নয়, সে আনভির। ওয়াহেজের ভেতরটা তিক্ততায় ভরে ওঠে। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবে, শালা, বিয়ে করাটাই কি তবে ভুল হলো? দুনিয়ায় প্রতিটি পুরুষের কপালে কি এই একই জ্বালা লেখা থাকে? বিয়ের বয়স 24 ঘন্টাও পেরোলো না, একই মধ্যে শুরু হয়ে গেছে বইয়ের নামের বিচার সভা। আর কি সেই বিচার? বিচার হলো আনভির মৌনতা। অভিযোগের ফিরিস্তি বেশ লম্বা। আনভির নাকি সারাদিনে একবারও ঘর ছেড়ে বের হয়নি। উষার বান্ধবীরা এসে ওকে ওই চার দেওয়ালের মাঝেই দেখে গেছে। এখানেই শেষ নয়, সে সারাদিনে মাত্র একবেলা ভাত মুখে দিয়েছে। বাড়ির কারো সাথে দুটো কথা পর্যন্ত বলেনি। নতুন বইয়ের কাছ থেকে এমন আচরণ উনাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হাসি খুশি চঞ্চল বইয়ের বদলে এমন গুমোট আচরণ দেখে উনারা তাই ক্ষেপে টগবগে করছে। আর সেই ক্ষোভের আগুনে আঁচড় এখন সরাসরি এসে লেগেছে বিধ্বস্ত ওয়াহেজের গায়ে। ওয়াহেদ সব অভিযোগ নীরবে হজম করে রুমে আসে। উদ্দেশ্য আনভিরকে জিজ্ঞেস করা, কেন সে এমন করছে, কি কারণে অহেতু এই যন্ত্রণা সৃষ্টি করেছে। এসব ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকেই দেখে আনভির নেই। ওয়াহেজের হাতের কেকটা বিছানায় রেখে ওয়াশরুমের দিকে তাকায় না, সেখানেও নেই। ওয়াশরুমের দরজার বাইরে থেকে লক করা, তাহলে বোধহয় বারান্দায় আছে। এই ভেবে ওয়াহেজ বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় আলতো পায়ে এসে দাঁড়াতেই তার চোখে পড়ে আনভিরকে। আনভির বারান্দার ফ্লোরে বসে টেবিলে রাখা ল্যাপটপের বাংলাদেশ কানেক্ট এর লগ ইন করার প্রাণপণ চেষ্টা করছে। ল্যাপটপের পাশেই তার আইডি কার্ড পড়ে আছে। আজ সকালে আনভির খালামণি তার আগের বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে গেছেন। তাই ল্যাপটপ আর আইডি কার্ড এখন তার হাতে। নিজের কাজের জন্য একটা সোশ্যাল মিডিয়া খুব প্রয়োজন, কিন্তু ফেসবুক বা টিকটক বর্তমানে বন্ধ থাকায় বাধ্য হয়ে ওয়াহেজদের টিমের তৈরি করা এই সাইটে লগ ইন করার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পারছে না। একবার ব্যর্থ হয়ে আনভির নিজের মনে বিড়বিড় করে বলতে শুরু করে, এই প্রেসিডেন্ট একটা আস্ত বলদ। এসব বন্ধ করার কি খুবই প্রয়োজন ছিল? এখন মানুষ লগ ইন করতে পারছে না, সবার কত সমস্যা হচ্ছে। এত এগুলো কি তার মাথায় আসে না? সারাক্ষণ পেঁচার মতো মুখ বানিয়ে রেখে আজ কাজকর্ম করে গাধার মতো। আরে ভাই, এখন আমাদের মতো মানুষের কি হবে? এটা তো লগ ইন হচ্ছে না। ধুর, 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 চলে যাব এই দেশ ছেড়ে। একটা কিডনি বিক্রি করে হলেও এই দেশ থেকে চলে যাব। বিরক্তিতে সব ছেড়ে যেই না আনভির উঠে দাঁড়ায় এবং আর মোরা ভাঙতে পেছনে তাকায়, অমনি তার হুঁশ উড়ে যায়। এক বিব্রত উপস্থিতিতে পড়ে যায় সে। যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বলছিল, সেই মানুষটি তার ঠিক পেছনে দাঁড়িয়ে। ওয়াহেজের
ওয়াহেজকে দেখে আনভীর আমতা আমতা করে বলে, আপনি? ওয়াহেজ আনভীর কথায় কোনো উত্তর না দিয়ে ধীরে পায়ে তার দিকে এগিয়ে আসে। একদম কাছে এসে আনভির দুই বাহু নিজের দুই হাতে শক্ত করে চেপে ধরে। আনভির বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ পুরুষনারী ছোঁয়া কোমল হয়। এই মুহূর্তে সে হারাহারি টের পায়। হাত পা অবশ হয়ে আসছে। মুখ দিয়ে একটা টু শব্দ বের করার সাধ্যও তার নেই। ওয়াহেজে আনভিরকে শক্ত করে ধরে একটু পাশে সরিয়ে দেয় এবং নিজের ল্যাপটপের সামনে বসে। এরপর দ্রুত বাংলাদেশ কানেক্টের সঠিকভাবে লগইন করিয়ে দেয়। আনভির এখনও সেই আগের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাজ শেষে ওয়াহেজে উঠে দাঁড়ায় এবং আনভিরের মুখের দিকে তাকিয়ে বলে, ভালোভাবে নিজের করতে পারো না? আর কিছু হলেই সরকারের দোষ। আনভিরও দমে যাওয়ার পাত্রী নয়। ওয়াহেজের কথার পিঠে চট করিয়ে উত্তর দেয়, তো দোষ তো সরকারেরই। সেই এমন নিয়ম চালু না করলেই তো এত কিছু হয় না। অহেজ ঠান্ডা গলায় শুধায়, সরকার তো বলেছে কি জন্য, কেন এসব করলো? সব তো নাথিপাত্রেও লিখে দিয়েছে। তুমি কি সেটা পড়নি? আনভির আসলে কিছুই পড়েনি, কিন্তু এখন পড়েনি বললে তো অপমান হবে। তাই আমতা আমতা করে বলে, পড়েছি তো, তাও বললাম আর কি। আমি তো প্রেসিডেন্টকে বলেছি। আপনি কেন এত ক্ষেপে যাচ্ছেন? আপনাকে কিন্তু আমি ঘরের ভেতর প্রেসিডেন্ট মানি না। তাই প্রেসিডেন্ট হিসেবে কোনো কথা বলবেন না। আমি কি তোমাকে একবারও কোনো প্রকার কথা বলেছি? প্রশ্নটা আনভির দিকে ছুড়ে দিয়ে ওয়াহেজ বারান্দার এক কোণে রাখা সোফায় আড়ছে আড়ছে পড়ে। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। নিজের সমস্ত ভার সে সঁপে দেয় সোফার গতিতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে মাথাটা এলিয়ে দেয় পেছনের কুশনে। আনভির তার প্রশ্নের উত্তরে কিছু একটা বলতে গিয়েও থমকে যায়। শব্দগুলো গলার কাছেই দলা পাকিয়ে ওঠে, কারণ তার দৃষ্টি এখন স্থির আছে ওয়াহেজের উপর। লোকটা কি ভীষণ ক্লান্ত। সারাদিনের অমানসিক ধকলে শরীরটা মনে হচ্ছে আর বইতে পারছে না। একদম নেতিয়ে পড়েছে। চোখ দুটো মুদে আছে সে। চোখের নিচে স্পষ্ট কালচে ছায়া। মুখটা কেমন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে তার। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর উস্কোস খুস্কো চুলগুলো তাকে আরো বেশি বিপস্ত দেখাচ্ছে। শার্টের হাতাটা কনু পর্যন্ত গুজানো, বুকের ওপরে কয়েকটা বোতাম খোলা। সেখান দিয়ে দেখা যাচ্ছে ওর ক্লান্ত বুকটা কেমন ঘন ঘন ওঠানামা করছে। এই মুহূর্তে ভালোভাবে দ্বিধস্ত ওয়াহেজকে দেখে আনভির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় দিন দিন শেষে পুরুষ মানুষের এমন নিস্তর, ক্লান্ত আর বিধ্বস্ত চেহারার চেয়েও বোধহয় কষ্টদায়ক কোনো দৃশ্য পৃথিবীতে নেই। আনভিরকে ওভাবে করুণ চোখে পরক্ষীণ তাকিয়ে থাকতে দেখে ওয়াহেজ খুব কষ্ট করে চোখের পাতা দুটো একটু ফাঁক করে। ক্লান্তিতে জড়িয়ে আসা গলায় ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? ওয়াহেজের প্রশ্ন আনভির হুঁশ ফেরে।
কিছুটা অপ্রস্তুত হয়ে দুদিকে মাথা নাড়িয়ে সে বলে, না, কিছু না। এবার অহেজ আনভিরকে জিজ্ঞেস করে, তুমি ঘর থেকে বের হওনি কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ কেন শুনলাম? শোনো মেয়ে, তোমাকে বিয়ে করেছি বাবার চাপে আর সম্মান বাঁচাতে। এখন আবার তোমার নামে কোনো অভিযোগ আমি সইতে পারবো না। অহেজের কথাগুলো শুনে আনভির এক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর স্নান হেসে বলে, কোথায় বের হব? কেউ তো আমায় দাম দেয় না। আমি তো যেতে বলিনি আমাকে বিয়ে করুন। আমার বাবার নামক তামরাধারী মানুষটা আমায় বাধ্য করেছেন। এখন আপনার পরিবারের মানুষ আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আপনার মা আমাকে বলেছে, আমার মা নাকি আমার বাবার সম্পত্তির লোভে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার মিস্টেক হয়েছে। অথচ আমি আমার বাবার প্রথম সন্তান। আমার মা আমার বাবার সাথে তখন ছিল যখন আমার বাবা আমার সৎ মায়ের বাবার কোম্পানিতে মাত্র 7,000 টাকার স্যালারিতে চাকরি করতেন। আচ্ছা, এরপরও কি আপনি আমাকে বলতে পারবেন আমি কিভাবে কিছু বলবো? এই সব শুনে ওয়াহেজ কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে তার মায়ের ভুল ছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে বসা থেকে উঠে দাঁড়ায় ওয়াহেজ। তারপর আনভিরকে শান্ত গলায় বলে, আমার মায়ের বলাটা ঠিক হয়নি আমি জানি, কিন্তু আমার মা তো এত কিছু জানে না। তোমার বাবা সবাইকে এটাই বলেছে আর আমার মা তিনি তাই বিশ্বাস করেছে। এতে আমার মায়ের কি দোষ তুমি বলো? এইটুকু বলে ওয়াহেজের রুমের ভেতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আনভির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তার মা বড়ই হতভাগ্য। মরে গিয়েছে, বদনামি ঘুচল না। হায় রে কপাল! আনভির তাকর গলায় পেছন থেকে ডেকে ওঠে, ওয়াহেজ শুনছেন? আনভির ডাকে ওয়াহেজের পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে আনভিরের দিকে তাকিয়ে নিস্পৃত সুরে বলে বলে জি, শুনছি। আনভির ওয়াহেজের চোখে দিকে তাকিয়ে বেদনার্ত সুরে বলে, আমি না অবৈধ সন্তান নয়। আমার মা চরিত্রহীন ছিল না, বিশ্বাস করবেন আমার এই কথাটা। ওয়াহেজ কিছুক্ষণ মৌন থাকে, তারপর ধীর গলায় বলে, করলাম। এইটুকু বলেই ওয়াহেজ দ্রুত রুমে চলে আসে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নিতে। শাওয়ার ছেড়ে পানির নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। কি করবে বুঝতে পারছে না। সারাকে তার পছন্দ, বেশ পছন্দ। বিয়েটা এমন না যে সারাকে সে থেকেই পছন্দ করত। তাদের বিয়ে ঠিক হওয়ার পর যখন দেখা কথা কথা হয় তখন থেকেই সারাকে নিয়ে তার মনের কোণে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। সারার ক্ষেত্রে এমনটা হয়। বিয়ে ঠিক হওয়ার পর সারাকে সে নিজের স্ত্রী ভেবে নিয়েছিল। কাজকর্মে বাইরে তার সব ভাবনাই সারাকে ঘিরে অবতীর্ণ হতো। তাই হঠাৎ আনভিরকে মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। আবার আনভির মেয়েটাকেও তার কেন জানি খুব অসহায় মনে হয়। আনভির অবস্থাটা সে বুঝতে পারছে, খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু তারপরও এই মুহূর্তে আনভিরকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। গোসল শেষে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার
পরে ওয়াহেদ ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে দেখে আনভি রুমে রাখা টেবিলের ওপর খাবার সাজাচ্ছে। আনভিরকে খাবার রাখতে দেখে ওয়াহেদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করে, তুমি খাবার কেন আনলে? নিচে গিয়ে খেয়ে আসতে। আনভির পেছন ঘুরিয়ে ওয়াহেজের দিকে তাকিয়ে বলে, আমি খেতে গিয়েছিলাম, খাওয়া শেষ। আপনার মা বলেছে আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই এলাম। ও, ছোট করে উত্তর দিয়ে ওয়াহেদ চেয়ারে বসে পড়ল। তারপর বিসমিল্লা বলে খেতে শুরু করে। ওয়াহেদকে খেতে দেখে আনভির মনে মনে ভাবে, বিছানায় রাখা ওয়াহেজের কোটটা ওয়াশিং মেশিনে দিয়ে আসি। এইটুকু ভেবেই সে সরল মনেই ওয়াহেজের কোট হাতে বাড়ায়। কোট স্পর্শ করতেই ওয়াহেজ এক প্রকার ধমকে ওঠে, এই আমার জিনিসে হাত দেবে না, স্ত্রী হওয়ার চেষ্টা একদম করো না। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। গল্প প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনান, পর্ব 3, লেখিকা সানজিদা আক্তার। চলবে।